দেখো গত ক্লাসে তোমাদেরকে আমি যে অনুশীলন 2.2 এর 8 পর্যন্ত করেছিলাম, মনে আছে? একটা প্রশ্ন মানে একটা সূত্র তোমাদেরকে একটা প্রমাণ করে দিয়েছিলাম। তারপরে হচ্ছে একটা 7 এবং 8 নম্বর অঙ্কটা করেছিলাম। আজকে এখন যেটা করবো সেটা হচ্ছে কি 9 থেকে শুরু করব। আজকে 9 থেকে শুরু করব। তো দেখো 9 নম্বরটায় কি বলে, অনেকেই অ্যাড হইতেছে। 9 নম্বরটা বলতেছে, প্রশ্নটা একটু পড়ো, যে একই হার মুনাফায়, মানে মুনাফার হারটা সমান হবে কোনো মূলধনের 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো প্রশ্নটা আবার আমি পড়ি। দেখো বলতেছে যে একই হার মুনাফায়, মুনাফার হারটা একই হবে কোনো মূলধনের 1 বছর অন্তে, মানে 1 বছর অন্ত মানে 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? তোমাকে এটা মানে বলছে, তোমাকে বের করতে বলছে কি, বের করতে বলছে মূলধন। এখানে দুইটা কথা বলছে। একটা কথা বলতেছে যে আহ তোমার আছে 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হবে 6,500 টাকা, আর 2 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হবে 6,760 টাকা। সেক্ষেত্রে মূলধনটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? হ্যাঁ, এখন খেয়াল করে দেখো। তো আমরা অঙ্কটা করব। তো আমরা যেহেতু এখানে প্রশ্ন বলতেছে মূলধন কত, অর্থাৎ মূলধনটা দেয়া নাই, কিন্তু শুধু 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা দেয়া আছে। দেখো 1 বছর অন্তে মানে 1 বছরের শেষে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, মানে 1 বছর শেষে হবে। আর 2 বছর শেষে হবে কি চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা। তাহলে মূলধন কত? তা আমরা এখন মূলধনটা ধরে নিতে পারি অঙ্কটা করার ক্ষেত্রে। সলিউশন যদি করি, যে ধরি মূলধন সুমাইয়া নাকি উচ্চারণটা, দেখো আমরা ধরলাম, ধরি হচ্ছে মূলধন, যেহেতু আমাদের মূলধন চেয়েছে তো ধরলাম, ধরি মূলধন হচ্ছে পি টাকা, মূলধন ইকুয়াল টু পি টাকা, এটা ধরে নিলাম। যেহেতু আমাদের বলছে যে যে মূলধন কত, মূলধন পি টাকা। আর একটা কথা দেখো বলতেছে একই হার মুনাফায়। তো একই হার মুনাফায় যদি বলে, তা আমরা ধরলাম যে মুনাফার হারটা হচ্ছে আর, ধরি মূলধন হচ্ছে পি টাকা এবং মুনাফার হার 8 টাকা। তুমি কি বুঝতে পারছো তোমরা সবাই? মানে আমি এই দুইটা জিনিস লিখে নিলাম, এই দুইটা জিনিস দেয়া নাই কিন্তু। দেখো এখানে শুধুমাত্র চক্রবৃদ্ধি মূলধন, মানে এই চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো কি, মনে আছে? চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। তো সিটা দেয়া আছে 6,500 টাকা। আবার আরেকটা 2 বছর পরে সি দেয়া আছে 6,760 টাকা, কিন্তু মূলধন এবং মুনাফার হার কিন্তু দেয়া নাই। শুধু বলছে যে একই হার মুনাফায়, মানে দুজনের ক্ষেত্রেই হারটা একই হবে। এক্ষেত্রে যে হার হবে এক্ষেত্রে সেই মুনাফার হারটা ঠিক তাই হবে। সেক্ষেত্রে মূলধনটা কত? তো আমরা যদি এইভাবে ধরি মূলধন পি টাকা এবং মুনাফার হার টাকা, আমরা দুইভাবে করতে পারি অঙ্কটা। তো আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়ে করছি। দেখো আমরা যে প্রথম ক্ষেত্রে চিন্তা করি, এখন দেখি প্রথম ক্ষেত্রে চিন্তা করি যদি, তো দেখো কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। তো এখানে দেখো আমরা যদি এখানে একটু লিখে নিই, সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি কি আসতেছে। দেখো প্রথম ক্ষেত্রে সময় n ইকুয়াল টু, দেখো 1 বছর। কেন 1 বছর লিখলাম? কারণটা হচ্ছে তুমি দেখো খেয়াল করে বলতেছে যে 1 বছর অন্তে, 1 বছর অন্তে বোঝাচ্ছে যে 1 বছর শেষে, সেক্ষেত্রে n এর মানটা হবে 1 বছর। ওকে। আর চক্রবৃদ্ধি মূলধন দিয়ে আছে কত, সি ইকুয়াল টু 6,000, সরি 6,500 টাকা। দেখো বুঝো নাকি, এরা দিয়ে আছে চক্রবৃদ্ধি মূলধন। তারপর আমরা এখান থেকে আরেকটা জিনিস, মূলধনটা পি, এখান থেকে আমরা ধরে নিলাম মূলধন হচ্ছে পি, ওই যে আগে ধরে নিছি মূলধন হচ্ছে পি, মূলধন হচ্ছে পি। আর হচ্ছে আরেকটা জিনিস আমরা এখানে দেখবো যে মুনাফার হার,
মুনাফার হার ইকুয়াল টু আর। এই বিষয়গুলো আমরা এখান থেকে লিখে নিলাম, যেখানে দুইটা জিনিসকে ধরে নিছি, একটা আছে এই মূলধনটা আর আছে মুনাফার হারটা আমরা এখন ধরে নিছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি বুঝতে পারতেছো আমি যেটা করতেছি? এবার দেখো, হ্যাঁ তোমরা কি বুঝতে পারতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, আমি এগুলো লিখে নিলাম কি কেন, এই যে এখানে দেখো প্রথম ক্ষেত্রে আমি এগুলো লিখে নিলাম যে এন এসে 1 বছর, এন ইকুয়াল টু 1 বছর। কেন? কারণটা আমাদের বলছিল যে কোনো মূলধন এর 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন পেয়ে আছে 6,500 টাকা, মনে করো যে 1 বছরের ক্ষেত্রে, এই জন্য এন এর মানটা 1 বছর লিখলাম। তো সিটা দেখো দেওয়া আছে 6,500 টাকা, মূলধন পি আর আছে মুনাফার হার আর। তো আমরা কি জানি বলতে পারবো? আমরা যখন হচ্ছে জানি যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একটা সূত্র আছে, আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সূত্র। জি স্যার। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সূত্র যদি হয়ে থাকে, এখন সি এর মানটা দেখো 6,500 টাকা দিয়ে আছে, বুঝছি। তাহলে এখানে 6,500 টাকা আমরা এখানে দিলাম। পি এর মানটা তো আমাদের জানা নাই, এটা এটা এরকম থাকবে। 1 প্লাস আর এর মানটা কিন্তু আমাদের জানা নাই, কারণ আর এর মানটা কিন্তু ধরছি আমি মুনাফার হারে, কিন্তু প্রথম ধরে নিয়েছিলাম যে মুনাফার হার আছে 8 টাকা, তার মানে এটা আমাদের কিন্তু জানা নাই। তো এই জন্য মানটা বসাতে পারতেছি না। তো 6,500 ইকুয়াল টু আর, আর এন এর মানটা কিন্তু 1 বছর, কারণ বলছিল 1 বছর শেষে, তার মানে এর মানটা 1 বছর। তো তুমি যদি এটাকে তাহলে এরকম করো, পি ইন্টু 1 প্লাস আর, যেটা এভাবে সাজা নাও, 6,500 টাকা দিয়ে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। কথা কি বুঝতে পারছো? কিছুই না, সি এর মানটা দেওয়া ছিল, সি এর মান বসাইছি, পি এর মানটা জানা নাই, আর এর মানটাও জানা নাই, আর এন এর মানটা ছিল 1 বছর, সেটা 1 বছর বসাইলাম, কারণ বলছিল 1 বছর আনতে, মানে 1 বছর শেষে। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি আছে, আমরা দ্বিতীয় ক্ষেত্রে যেটা করি, সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে আমাদের কি কি দেয়া আছে। এখানে আমাদের দেয়া আছে এন এর মানটা কয় বছর? 2 বছর। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এন এর মানটা 2 বছর হবে। কেন 2 বছর হবে? কারণটা হিসেবে দেখো, এখানে বলতেছে ও 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,760 টাকা। দেখছো, 2 বছর অন্তে মানে 2 বছর শেষে, তাহলে এর মানটা অবশ্যই 2 বছর হবে। আর চক্রবৃদ্ধি মূলধন সি এর মানটা হবে কি, এটা সি, আর এন এই যে 2 লেখা আছে এটা হবে এন। ওকে, তো একই রকম ভাবে এন এর মানটা 2 বছর, আর সি ইকুয়াল টু 6,760 টাকা। তোমাকে উপরেরটা দেখাতে পারতেছি না, কারণ উপরেরটা দেখাতে গেলে এটা লেখা হচ্ছে না। এই যে 6,760 টাকা, এই যে 6,760 টাকা, এটা হচ্ছে আমাদের 2 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তো সেই সি লিখলাম হচ্ছে 6,760 টাকা। এবার মূলধন এর ক্ষেত্রেও মূলধন আছে পি, ধরে নিয়েছিলাম পি, তো মূলধন ইকুয়াল টু পি, আর মুনাফা আর, মুনাফার হার আছে আর, মুনাফার হার ইকুয়াল টু আর। তো দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে আবার আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, আমরা জানি লিখলাম না, জাস্ট এভাবে লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো যে এই সি এর মানটা কত, সি এর মানটা দেখো 6,760 টাকা, ইকুয়াল টু পি এর মানটা জানা নাই, পি এর মানটা আমাদের বের করতে হবে। আবার 1 প্লাস আর এর মানটাও জানা নাই, এন এর মানটা দেখো 2 বছর। কি বুঝতে পারছো? তা একটু যদি আমরা এটা সাজাই, সাজালে কেমন হয় দেখো, পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 6,760 টাকা। খেয়াল করে দেখো, তো এটাকে তোমরা 2 নম্বর ইকুয়েশন দাও। ওইটা পেয়েছি আমরা 1 নম্বর, এটা পেয়েছি আমরা 2 নম্বর। আমরা এখন দেখো আমাদের প্রশ্ন কি চেয়েছিল, আমাদের প্রশ্ন চেয়েছিল মূলধন কত, মূলধন, সে মূলধনটা আমরা বের করব। তার মানে মূলধনটা মানে পি, মূলধন মানে পি না, এই পিটা আমাদের বের করতে হবে। সেটা কার মাধ্যমে? 1 এবং 2 এর সাহায্যে, 1 এবং 2 এর সাহায্যে করে আমাদের হচ্ছে এটা বের করব। এখন যেহেতু নিচে এই খাতাটার পেজ নাই, এজন্যই আমি করতেছি কি, ওই অন্য একটা খাতায় এই প্রশ্নটা আমি সলভ করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করে দেখো, 1 নম্বরটা কি পেয়েছি আমি, এটা পেয়েছি না, আর 2 নম্বরটা পেয়েছি আমরা এইটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
2/1 করব। এই যে 2, দেখো আমি লিখতেছি 2/1, এটা করব আমরা। ওকে, তা 2/1 করলে হয় 2 কোনটা, এটা দেয়া আছে, তাহলে p ইনটু 1 প্লাস r হোল স্কয়ার। দেখো আমরা যদি এটা লিখি p ইনটু 1 প্লাস r হোল স্কয়ার বাই p ইনটু 1 প্লাস r, দেখো তো প্রিয় শিক্ষার্থী তুমি সেটা বোঝো নাকি? আর এই পাশে হবে 6760 ভাগ 6500, এটা কি বুঝতে পারতেছো? দেখো 2 নম্বর ইকুয়েশনে ছিল 6760 আর 1 নম্বর ইকুয়েশনে 6500, তার মানে আমরা 2 কে যদি 1 দ্বারা ভাগ করছি তাহলে এভাবে আমরা লিখতে পারি। দেখো বুঝো নাকি? সবাই কি বুঝতে পারছো? না স্যার, আমি বুঝি না লাস্টে কি বললেন। মানে আমরা করছি কি 2/1 করছি, 2/1। 2 নম্বর ইকুয়েশনটা কি আছে দেখো তো, 2 নম্বর ইকুয়েশনটা এটা আছে না, এই যে এটা, জি স্যার। এইটার নিচে আমরা এই যে এইটা দ্বারা ভাগ করব, এইটার নিচে আমরা এটা দ্বারা ভাগ করব, বা এটাকে এটা দ্বারা ভাগ করব। ভাগ কেন করব? ভাগ করব কেন, ভাগ করবটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্যটা কি জানো, এখানে উদ্দেশ্যটা হচ্ছে, এখানে দেখো প্রশ্ন বলেছিল যে মূলধন বের করো, মূলধন কত, মানে পি এর মানটা কত। তো পি এর মানটা বের করতে হলে এখন তুমি দেখবা সবসময়ের জন্য, আমাদের তো দুইটা ইকুয়েশন পেয়েছি, একটা এইটা একটা এইটা। তো সবসময় মনে রাখবা, যদি এসব টার্মগুলো গুণ আকারে থাকে, দেখো এই টার্মটার সাথে এই টার্মটা কিন্তু গুণ আকারে আছে, আবার এই টার্মটার সাথে এই টার্মটা গুণ আকারে আছে। যদি এরকম গুণ আকারে থাকে তাহলে তুমি যোগ বিয়োগ করে বা বিয়োগ করে এটা বের করতে পারবা না। যদি কোনো টার্ম গুণ আকারে থাকে তাহলে ওখান থেকে কোনো কিছু বের করতে চাইলে তোমাকে অবশ্যই ওটাকে ভাগ করতে হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আবার বলি, দেখো যখন তুমি দেখবা যে একাধিক টার্ম গুণ আকারে আছে, মানে একটা টার্ম গুণ আকারে আছে, এই একটা টার্ম গুণ আকারে আছে, তখন এখান থেকে যে কোনো একটা মান বের করতে চাচ্ছ, হয় পি এর মান নাই 1 প্লাস আর এর মান, তখন তোমাকে যোগ করে বা বিয়োগ করে বের করতে পারবে না। তাহলে গুণ আকারে থাকলে তোমাকে অবশ্যই ভাগ করে এর ভিতর থেকে যে কোনো একটা মান বের করতে হবে, ভাগ করে বের করতে হবে। তো এই জন্য আমি করলাম কি, ভাগ করলাম। তো 2 এর মানটা ছিল এইটা, আর 1 এর মানটা ছিল আমাদের এইটা। তো এখন দেখো তো, এখান থেকে ক্যালকুলেশন করলে এই পি পি কেটে যায় না, পি পি কেটে যায়, আর এখানে 1 প্লাস আর হোল স্কয়ার আছে, আর এখানে আছে 1 প্লাস আর। তাহলে এখানে দুটো আছে, এখানে একটা আছে, কাটাকাটি করলে একটা হয়, অর্থাৎ এখান থেকে আমরা 1 প্লাস আর সমান আমরা লিখতে পারি কি 6760 বাই 6500 টাকা। কথা কি বুঝতে পারছো? এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো, হ্যাঁ স্যার। 6760 ভাগ 6500 টাকা ভাগ করলে তোমার আছে মান আসে 26/25, মানে কাটাকাটি করলে ক্যালকুলেটর আবার ব্যবহার করলে দেখো এইভাবে যে ব্যবহার করো 26/25 আসতেছে। তার আমরা এখান থেকে ওরকম করে রেখে দিলেও সমস্যা নাই, যেরকম আছে এরকম রেখে দিলেও সমস্যা নাই। তা আমি একটু লিখলাম 26/25 হয়, এটা এটা ক্যালকুলেশন করলেন। ওকে, তাহলে 1 প্লাস আর এর মানটা কিন্তু আমরা পাইলাম। এখন বিষয়টা হচ্ছে আমার মূল উদ্দেশ্যটা কি, দেখো তো, পি এর মান বের করা না, আমাদের বলছিল না প্রশ্নে যে মূলধন কত, এই যে মূলধন কত, তার মানে এখান থেকে আমাদের পি এর মানটা বের করতে হবে, পি এর মান। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তো এখন যেটা পেয়েছি 1 প্লাস আর, এটা কিন্তু পেয়েছি আমরা, 1 প্লাস আর পেয়েছি। এখন আমি যদি এখানে যে আমাদের 1 নম্বর ইকুয়েশন আছে, দেখো এই যে 1 নম্বর ইকুয়েশন, এখন যদি আমি এই 1 নম্বর ইকুয়েশনে 1 প্লাস আর এর মানটা বসিয়ে দিই, তাহলে পি এর মানটা পেয়ে যাবো না? আমি যদি 1 নম্বর ইকুয়েশনে যদি আমি 1 প্লাস আর এর মানটা বসিয়ে দিই, তাহলে কিন্তু পি এর মানটা আমরা পেয়ে যাবো। কারণ পি এর মান এখানে অজানা কোনটা, এখানে দেখো অজানা, পি এর মানটা অজানা, 1 প্লাস আর এর মানটা অজানা। এখন আমরা ক্যালকুলেশন করে 1 প্লাস আর এর মানটা পেয়ে গেলাম, দেখো 26/25। এই 26/25 যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু পি এর মানটা আমরা পেয়ে যাব। আমরা এখন কাজ করবো কি, বলবো যে 1 প্লাস আর এর মান 1 নং এ বসিয়ে পাই। আমরা লিখবো যে এখানে যে 1 প্লাস আর এর মান 1 নং এ বসাই। তো দেখো যদি 1 নং এ আমি বসাই, 1 নং এ কি আছে দেখো তো, পি ইন্টু 1 প্লাস আর, এই যে পি ইন্টু 1 প্লাস আর। তাহলে পি পি রাখলাম, পি তো আমাদের নাই, পি ইন্টু 1 প্লাস আর, 1 প্লাস আর
সে 1 প্লাস আর এর মানটা দেখো 26/25। তাহলে আমরা কিন্তু লিখতে পারি এখানে 26/25 এ লিখতে পারি। বুঝতে পারছো? ইকুয়াল টু এখানে হ্যাঁ দেখো পাশে 6500 হয়েছে, অর্থাৎ 6500 আছে। দেখো এখন বোঝো নাকি? এখন আমরা দেখো এখানে পি যদি বের করতে চাই আমরা পি, তাহলে এখন খেয়াল করে রাখবা সবসময় এই পাশে যে 25 আছে এই পাশে কি অবস্থা আছে, ভাগ অবস্থায় আছে না? তাহলে ওই পাশে গেলে সে গুণ হয়ে যাবে। আর 26টা যে পাশে ভাগ আছে, সরি গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে। কথা বুঝতে পারছো? যদি পিটাকে রাখো তার মানে স্যার 6500, এখন 25টা এই পাশে ভাগ আছে তাহলে ওই পাশে গেলে গুণ হবে, যে 25, আর এই 26টা এই পাশে গুণ আছে, এই পাশে হয়ে যাবে কি ভাগ। এখন দেখো ক্যালকুলেশন করে কত হয়। আমরা যদি ক্যালকুলেশন করি 6500 গুণন 25 ভাগ হচ্ছে 26, অর্থাৎ 6250 টাকা। তাহলে 6250 টাকা এটাই আমাদের মূলধন ছিল। আমরা এখানে লিখতে পারি সুতরাং মূলধন হচ্ছে 6250 টাকা। তোমরা কি বুঝতে পারছো? অঙ্কটা আরো শর্ট করে করা যেত, তো তোমাদেরকে আমি প্রত্যেকটা বিষয় বোঝানোর জন্য আমি শর্ট করে না করে একটু বিস্তারিত করলাম। বিষয়টা কি বুঝতে পারছো? কোথাও না বুঝতে পারলে আমাকে বলতে পারো স্যার এই জায়গায় বুঝি নাই। স্যার 1 প্লাস আর এর মান 1 নং এর বসায়, তা 2 নং এর কি হইলো? 2 নং বসালেও সমস্যা নেই। শোনো, বিষয়টা হচ্ছে 2 নং এর সমীকরণে বসালেও তোমার মান একই পাইতা। তো এখন আমি 1 নং এ বসানোর কারণ আছে। 1 নং এ বসানোর কারণটা হচ্ছে দেখো, যে তুমি একটু খেয়াল করে দেখো 1 নং এ কি ছিল। 1 নং এ ছিল পি ইন্টু 1 প্লাস আর, ঠিক আছে, ইকুয়াল টু 6500 মানে 6500। আর 2 নং ইকুয়েশনে জি। কি দেওয়া ছিল দেখো, পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার। এখন তুমি যদি এই 2 নং ইকুয়েশনে বসাইতা সমস্যা নাই, জাস্ট তোমাকে একটু এক্সট্রা কাজ করা লাগতো। সেটা কি, এই যে 1 প্লাস আর এর মান যেটা আমি পেয়েছি সেটাকে আবার বর্গ করা লাগতো। কথা কি বুঝেছো? আমি 1 প্লাস আর এর জি মানটা স্যার বুঝছি। যেটা পেয়েছি সেটাকে আবার বর্গ করা লাগতো, করে সেটা আবার এই পাশে ভাগ করা লাগতো। মানে জাস্ট একটু ক্রিটিক্যাল হতো। ক্রিটিক্যালও না, মানে সোজা, জাস্ট মানে সহজ জিনিসটাকে আমাদের বেছে নিব, কঠিন জিনিসটা তো দরকার নাই আমার। এটাকে 1 প্লাস আর এর মানটা বসানোর পরে আবার তোমাকে করতে হলো কি স্কোয়ার করা লাগতো। স্কোয়ার করে সেই মানটা ক্যালকুলেশন করে ওই মানটা আবার সে ভাগ করা লাগতো। এটা ঝামেলার না বিষয়। এজন্য আমি সহজভাবে দেখলাম যে আসলে সহজ মানটা তো আছে, 1 প্লাস আর এর মানটা তো এখানে আছে, এখানে কিছুই করা লাগতেছে না, শুধু বসা দিলে হয়ে যাচ্ছে। এই জন্য আমরা 1 নং ইকুয়েশনে বসাইছি। কথা কি বুঝতে পারছো? তুমি যে কোনো ইকুয়েশনে বসালে অ্যান্সার হবে, একই মান আসবে। জাস্ট একটু ক্যালকুলেশন সহজ সোজা হবে, একটু কঠিন হবে, এই বুঝতে পারছো? যে প্রশ্ন করেছিলাম বুঝতে পারছো বিষয়টা? জি স্যার বুঝছি। এখন আমরা যেটা করবো, পরে একটা অঙ্ক আছে 10 নম্বর অঙ্কটা, আমি তোমাদেরকে সব অঙ্কই করিয়ে দিই, একটু তোমরা ভালোভাবে বুঝতে পারলে সবগুলো পারবে ভালো করে। 10 নম্বর অঙ্কটা বলতেছি দেখো, যে বার্ষিক শতকরা 8.50 টাকা। বার্ষিক শতকরা 8.50 টাকা মানে কি বলতে কি বোঝায়? শতকরা এত টাকা বলতে বোঝাচ্ছে যে 100 টাকায় সাড়ে 8 টাকা। এত টাকা, 8.5 টাকা। বলছে এত টাকা চক্রবৃদ্ধি মুনাফায়। কি মুনাফা? চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের স্ববৃদ্ধি মূল। তোমাদেরকে আমি বলেছিলাম স্ববৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মুনাফা একই কথা, চক্রবৃদ্ধি মূলধন একই কথা। স্ববৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূলধন একই কথা, অর্থাৎ এটাকে আমরা সি বলতে পারি। ঠিক আছে? ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তোমাকে স্ববৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। খুবই সোজা একটা অঙ্ক না? দেখো কি কি দেয়া আছে। বার্ষিক শতকরা এত টাকা মানে আর এর মানটা কিন্তু দেয়া আছে এটা। এরপর বলতেছে সময় কয় বছর, 2 বছর, এর মানটা দেয়া আছে। তারপর দেখো এটা কি মূলধন, পি এর মানটা দেয়া আছে। দেখছো? দেখো আর এর মানটা দেয়া আছে, পি এর মানটা দেয়া আছে, এন এর মানটা দেয়া আছে। এখন বলতে হবে সি বের করতে হবে আর চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে। অর্থাৎ সি থেকে যদি পিটা বিয়োগ করি তাহলে চক্রবৃদ্ধি আমরা মুনাফা পাবো। কথা কি বুঝতে পারছো?
জি স্যার। এখন তাহলে আমরা যদি অঙ্কটা করি তাহলে আমাদের কি কি দেয়া আছে দেখো। এখানে আমরা যদি এখানে এগুলো লিখি যে এখানে কি কি দেয়া আছে দেখো। আর মানে মুনাফার হার তোমরা একটা লিখবা এগুলো কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু লিখতে হবে। আমি যদি না লিখি তোমরা অবশ্যই লিখবা মুনাফার হার আর ইকুয়াল টু দেখো বলতেছে শতকরা 8.50 টাকা। শতকরা তার মানে 100 টাকায় তাহলে ওই টাকাটা, তাহলে মুনাফার হার কত লিখবো 8.50/100। দেখো তো বুঝো নাকি এটা 100 টাকায় এত টাকা। এটা তোমাদেরকে আমি প্রথম দিকে শিখেছিলাম, শতকরা বলতে এটা বোঝাই বা পার্সেন্টেজ বললে এটাই বোঝাই। এরপর দেখো মূলধন, মূলধন পি সমান দেখো 10 বলছে 10,000 টাকার, 10,000 টাকার তার মানে কি এটা মূলধন। তাই মূলধন পি ইকুয়াল টু 10,000 টাকা, 10,000 টাকা। এখন কেন এটা মূলধন হলো দেখো বলতেছে যে চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল, তার মানে এই টাকাটার উপরে আমরা কাজ করব, তার মানে এটা হচ্ছে আমার মূলধন, দেখলাম মূলধন। এবার সময়, সময় এন ইকুয়াল টু কত বছর দেখো 2 বছর, বলছে 2 বছরের, এই যে 2 বছর। ওকে, এবার তোমাকে বলতেছে কি সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূলটাকে আমরা, আমি বললাম কি সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূলধন দুটা জিনিস একই জিনিস। সবৃদ্ধি মূলও বলতে পারে আবার চক্রবৃদ্ধি মূলধনও বলতে পারে। এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এটাকে কি বললাম সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, এটাকে আমরা প্রকাশ করলাম কত সি দ্বারা, সি সমান হোয়াট। আর আমরা এটা পরে বের করতেছি, চক্রবৃদ্ধি মুনাফাটা একটু পরে বের করতেছি, কারণ আমরা কি জানি যে সবৃদ্ধি মূল বের করার পরে এখান থেকে যদি আমি এই মূলধনটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা পাই। বলছিলাম মানে সি থেকে পি বিয়োগ করলে। তা আমরা সবৃদ্ধি মূলটাকে বের করি। তা আমরা সূত্রটা কি জানি, সূত্র জানি সবৃদ্ধি মূলের ক্ষেত্রে বা চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। কথা ক্লিয়ার, ক্লিয়ার হওয়ার কথা। এখন দেখো আমাদের সিটা বের করতে হবে, পি এর মানটা দেখো দেওয়া আছে 10,000 টাকা, এই যে 10,000 টাকা লিখলাম 1 প্লাস আর আর এর মানটা দেখো 8.50/100 আর এন এর মানটা দেখো 2 বছর, এই যে স্কয়ার করে দিলাম। কথা কি বুঝতে পারছো সবাই? এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি আর একটু সহজা করি, 10,000 টাকা তাহলে এখানে 108.50/100 লসাগু করে যোগ করছি, তারপরে এই যে এখন দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি 108.50/100 স্কয়ার করলে গুণন 10,000। দেখো তো তোমরা বিষয়টা বুঝো নাকি করছো নাকি তোমরা 10,000, এটার অ্যান্সার আসে 11,772 টাকা, 772 টাকা 25 পয়সা। দেখো বুঝো নাকি 11,772 টাকা 25 পয়সা, এটা আসছে আমাদের সবৃদ্ধি মূল। যে সবৃদ্ধি মূল চেয়েছিল না, সেই সবৃদ্ধি মূলটাই হচ্ছে কি সি, আর সি মানে আমরা এটা বের করলাম। দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত? সবাই বলো, বুঝতে পারলে বলো যে বুঝতে পারছি স্যার। জি স্যার। জি স্যার বুঝছি। ঠিক আছে, এখন দেখো সবৃদ্ধি মূলটা তো আমরা বের করলাম, এখন আমাদের আরেকটা কি চেয়েছে দেখো তো, চেয়েছে আছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা তোমাকে চাইছে। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি মনে আছে তোমাদের? চক্রবৃদ্ধি মুনাফাটা কিভাবে বের করতে হয় আমি কিন্তু প্রথম দিন দেখাইছিলাম, বলতে পারবে? স্যার কি বললেন? আমি বললাম যে এই যে আমাদেরকে সবৃদ্ধি মূল তো বের করতে বলছে, সেটা তো বের করলাম। এখন আরেকটা বিষয় বের করতে বলছে না, চক্রবৃদ্ধি মুনাফা। এখন এই সি চক্রবৃদ্ধি মাইনাস মুনাফা, পি। হ্যাঁ চক্রবৃদ্ধি মুনাফা মানে সি মাইনাস পি, আমরা লিখবো কি সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সেটা সমান আমরা লিখবো সি মাইনাস পি, এটা সমান লিখতে পারি কি সি মাইনাস পি। সিটা মানে যেটা এখন বের করলাম অর্থাৎ 11,772.25 মাইনাস আর পি মানে হচ্ছে এই যে যেটা আমাদের মূলধন দেওয়া ছিল সেটা কত 10,000 টাকা।
এই যে 10,000 টাকা লিখলাম, এত টাকা। তো ক্যালকুলেশন করলে তাই আমরা পাচ্ছি হচ্ছে 1,772.25 টাকা। এটা আমাদের এখানকার অ্যান্সার। দেখো অ্যান্সার আছে দুইটা, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আমাদের চেয়েছিল যে স্ববৃদ্ধি মূল এটা বের করলাম, আর চক্রবৃদ্ধি মুনাফা যেটা সেটা এটা বের করলাম। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? জি এটা স্যার হ্যাঁ, এখন আমরা যেটা করব, পরে আরেকটা অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে যে তোমার দেখো 11 নম্বর অঙ্কটা, তোমরা কি এটা বুঝেছো? এটা ক্লিয়ার? ওটা তো আমি পেজ উল্টা আসলাম। জি স্যার এটা বুঝছি। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, এই যে এখানে বলতেছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরে জনসংখ্যা কত হবে? কথা কি বুঝতে পারছো? তো তোমাদেরকে আমি একটা বিষয় আগে আগে প্রশ্নটা বুঝাই দিই আবার। বলতেছে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, ওই শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, মানে প্রতি হাজারে, মানে 1025 জন করে বৃদ্ধি পায় প্রতি বছরে। এখন 2 বছর পর ওই যে শহরের জনসংখ্যা কত হবে তোমাকে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এই অঙ্কটা কোনো মানে সুদ আসলের অঙ্ক না, এটা হচ্ছে জনসংখ্যার অঙ্ক। তো জনসংখ্যার অঙ্ক কিভাবে আমরা এখানে করব? তো কথা হচ্ছে যে এখানে আমরা যে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা বের শিখলাম, সি ইকুয়াল টু কেমন সূত্র শিখলাম? সি ইকুয়াল টু পি পি ইন্টু 1 প্লাস গুণ এক প্লাস আর উপরে হ্যাঁ, তো এই সূত্রটা এখানে ব্যবহার হবে। কথা বুঝতে পারছো? কেন এখানে ব্যবহার হবে? ওখানে তো সুদ আসল নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছিলাম, সুদ ছিল, আসল ছিল, মানে মূলধন টুলধন ছিল। বাট এখানে তো আর সুদ আসল না, এখানে হচ্ছে জনসংখ্যা। আর জনসংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব কেন? কথা বুঝতে পারছো? এই সংখ্যাটা কেন ব্যবহার করব? তো এটা বিষয়টা কি ছিল? এটা ছিল চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা কেমন ছিল? সেটা হচ্ছে তুমি মনে করো যে 5,000 টাকা ব্যাংকে রাখছো, রাখার পরে তোমাকে 1 বছর পরে 500 টাকা তোমাকে ইন্টারেস্ট দেওয়া হলো। তো সেক্ষেত্রে তোমার হলো পরের বছরে যে তোমার ওই মূলধনটা হলো 5,500 টাকা। তখন আমি গত ক্লাসে বেশি শিখেছি তোমাদেরকে, 5,500 টাকা। এখন পরবর্তী বছরের জন্য এই 5,500 টাকা হবে কি তোমার মূলধন। কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে তা হতো না। সরল মুনাফার ক্ষেত্রে 500 টাকা, 5,000 টাকাই তোমার মূলধন থাকতো। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যে আসলটা পেয়েছি, সে আসলটা আসলে আমি যে ইন্টারেস্টটা পেয়েছি, সেই ইন্টারেস্টটা এবং আসলটা যুক্ত করে পরবর্তী বছরের জন্য সেটা মূলধন হয়, নতুন মূলধন হয়। কথা কি বুঝতে পারছো? এখন তাহলে জনসংখ্যার ক্ষেত্রে এটা কেন হচ্ছে? জনসংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে মনে করো যে একটা বাড়িতে যদি মানে একজন বৃদ্ধ থাকে, একজন বৃদ্ধ মানে মনে করো তোমার দাদা, ধরে নিলাম যে তোমার দাদা আছে, তোমাদের দাদার এখন মনে করো যে 5টা ছেলে, 5জন ছেলে আর 2জন মেয়ে, মনে করলো জয়েন্ট ফ্যামিলি, মনে করো 2জন মেয়ে। এখন কথা হচ্ছে যে 5জন দাদার 5জন ছেলে 2জন মেয়ে। এখন কথা হচ্ছে যে এখন তোমার, তার মানে এগুলো তোমাদের বাবা আছে ভিতরে এবং তোমার চাচারা আছে 5জন, আর এখানে ফুফু আছে তোমার। এখন কথা হলো যে এই যে 5জন তোমার দাদার যে 5জন ছেলে, এই 5জন ছেলের আবার কিন্তু ছেলে মেয়ে আছে, তাদের কিন্তু আবার ছেলে মেয়ে আছে। এক একজনের দেখা যাচ্ছে 2জন ছেলে 1জন মেয়ে, অথবা 1জন ছেলে 1জন মেয়ে, আবার কিন্তু এদের আছে। এখন খেয়াল করে দেখো, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আবার ডালপালা বেরোচ্ছে। তোমার দাদা ছিল প্রথমে, এরপরে দাদার 5জন ছেলে 2জন মেয়ে, এরপর এখান থেকে দেখো আবার প্রত্যেকজনের আবার দেখা যাচ্ছে যে একটা করে ছেলে থাকতে পারে, বা 2টা ছেলে 1টা মেয়ে থাকতে পারে, বা 2টা ছেলে থাকতে পারে। এরকম কিন্তু ডালপালা বেরোচ্ছে। আবার তোমার ফুপুদের ক্ষেত্রেও দেখো একই কাহিনী। তোমার ফুপুদের ক্ষেত্রেও দেখো আবার এখান থেকে এক একজনের 2জন ছেলে 1জন মেয়ে এরকম থাকতে পারে। তাই কথাটা কি বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো জনসংখ্যাটা বৃদ্ধি কিভাবে পাচ্ছে, ঠিক চক্রবৃদ্ধি মুনাফার মতোই, বা চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রেই। যেমন আমি রাখছিলাম যে টাকাটা, মনে করে এখানে টাকাটা রাখছিলাম, সেই টাকা কিন্তু আর সেই টাকা নেই, এখন কিন্তু অনেক টাকা হয়ে গেছে। কারণ এখান থেকে দাদা থেকে আরো 5জন হয়েছে, মোট 7জন হয়েছে। এরপর আবার এই 5জনের থেকে প্রত্যেক জনের আবার দেখো যে 2জন 3জন করে আছে, ছেলে মেয়ে আছে। এই ফুপুদের আবার 2জনের ভিতরে আবার প্রত্যেকের আবার 2জন 3জন করে আছে।
তার মানে কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়েই যাচ্ছে। এই বেড়ে যাওয়াটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের মতো। কথা কি বুঝতে পারছো? এই সবাই কি বুঝতে পারছো কথাটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এজন্যই আমাদের এখানে এই জনসংখ্যা বৃদ্ধি যেটা হয় ঠিক এইভাবে হয়, এইভাবে জনসংখ্যা বৃদ্ধিটা হয়। এজন্যই আমাদেরকে ইউজ করতে হয় এই সূত্রটা, চক্রবৃদ্ধি মূলধনের এই সূত্রটা ব্যবহার করতে হয়। এখন কথা হলো যে তাহলে এখন বলো তো দেখি এখানে তোমরা যে যে এখানে মূলধন কতটা হবে, মানে মূলধন কি হবে এখানে, কিন্তু পি বের করবো তো আমরা। তো এখানে মূলধনটা কি হবে বলো? 64 লক্ষ। হ্যাঁ, তাহলে আমরা এখানে এখানে আমরা লিখবো কি পি ইকুয়াল টু 64 লক্ষ। তাহলে 64 লক্ষ, দেখো তো বুঝো নাকি এটা, এত, এটা লিখে নিলাম পি। এখন এটা লিখলাম। এখন দেখো তারপর বলতেছে মুনাফা মানে জনসংখ্যা বৃদ্ধির হার কত, প্রতি হাজারে 25 জন। তাহলে এখানে আর এর মানটা কত দেখো 25, আর নিচে হবে 1000। কথা কি বুঝতে পারছো? আর এর মানটা এটা পেলাম। হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, এখন বলছে সময় দেখো কয় বছর, সময় আছে 2 বছর। তাহলে এন এর মানটা কত, এই যে 2 বছর, এই যে 2 বছর আমি লিখে নিলাম, সবকিছু লিখে নিলাম। তা এখন কি আমরা বের করতে পারবো না? তা আমরা জানি এটা, ওটা নাকি লিখলাম না, আমি অঙ্ক শুরু করছি মনে করো এখান থেকে, ওইটা জাস্ট রাফ করছিলাম। তো আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। কথা কি বুঝতে পারছো? এখন পি এর মানটা দেখো 64 লক্ষ, 64 লক্ষ 1 প্লাস আর এর মানটা দেখো 25/1000, 25/1000, আর এন এর মানটা কত 2 বছর। দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝছি। এখন তাহলে এটাকে 64 লক্ষ লিখলাম, গুণন এটাকে যদি তুমি লসাগু করো তাহলে মোটামুটি সবকিছু করলে 1025/1000, তারপরে হোল স্কোয়ার। এখন দেখো তো এটা ক্যালকুলেশন করে কত হয়। এটা হচ্ছে 1025/1000, তারপরে স্কোয়ার গুণন 64 লক্ষ 2। দেখো তো বুঝো নাকি, আমার যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 67,24,000। কথা কি বুঝতে পারছো বিষয়টা? 67,24,000। তার মানে আমরা স্যার আমি বলতে, বুঝিনি। এটা বুঝোনি? কোনটা বুঝোনি এটা না স্যার। কোনটা বুঝোনি? স্যার এই যে লসাগু পর্যন্ত বুঝছি, আর বুঝি নাই। ও এটা জাস্ট ক্যালকুলেশন করলাম। কি ক্যালকুলেশন করলাম একটা তোমাদের একটু দেখাই দিই। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে না? তোমরা করবা কি, দেখো আমি একটা ক্যালকুলেটর দেখাই। এখানে আছে 1025, এটা তো বুঝছো এখান থেকে লাইনটা, এখান থেকে লাইনটা। হ্যাঁ স্যার বুঝছি এটা। এখন দেখো ক্যালকুলেটর নিয়ে 1025 আছে না, তো 1000 তুমি 25 নিবা প্রথমে, লিখলাম এই যে 1025 ভাগ 1000, ঠিক আছে 1000 নিলাম, দিয়ে ইকুয়াল চাইপে দেখতেছি একটা অ্যান্সার আসলে 1.025। এটাকে দেখো তার উপর কিন্তু স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে দেখছো। তার মানে আমরা করব কি এখানে দেখো কি, দেখো একটা স্কোয়ারের মতো আছে, এখন এটা চাপবো, এখন এটা চাপবো, এটা চাপলে এবার ইকুয়াল চাপবো, চাপার পরে এই এই মানটা আসলো। এখন এর সঙ্গে মানে এটা মানে আমি যে মানটা ক্যালকুলেশন করলাম সেটা কিন্তু এইটা। এখন এর সঙ্গে 64 লক্ষ আমার যে গুণ আছে, তাহলে এর সাথে আমি 64 লক্ষ গুণ করবো, তাহলে গুণ, এই যে গুণ 64 লক্ষ। দেখো বুঝো নাকি, 2 3 4 5, দেখো বুঝো নাকি, এই যে ক্যালকুলেশন করলে এই যে এটা আসলো আমাদের। তার মানে এখানে আসলো হচ্ছে 67,24,000। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে আমাদের অ্যান্সার কি ভুল আসলো নাকি? এখানে তো অ্যান্সার শূন্য কি বেশি দিয়ে ফেলছি নাকি আমি? এবার অ্যান্সার উল্টো আসলো, আমার আবার দেখেছি 1025 ভাগ 100 হোল স্কোয়ার গুণ 64 লক্ষ 6 4, তাহলে আমাদের কত, 5টা শূন্য, 2 3 4 5। হ্যাঁ ঠিক আছে, আমি তখন একটা মানে শূন্য বেশি দিছিলাম। দেখো এই যে 67,24,000, 67,24,000, সেটা আমি এখানে অ্যান্সার লিখছি। কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা লিখতে পারবো সুতরাং 2 বছর পর, 2 বছর পর ওই শহরে জনসংখ্যা হবে, ওই শহরে জনসংখ্যা হবে 67,24,000।
এতজন। কথা কি বুঝতে পারছো কি পারোনি? এই যে আমাদের অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে যে পরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 12 নম্বর অঙ্কটা। আর তোমার তারপরে আছে সম্ভবত ওই যে একটা সৃজনশীল 13 নম্বর। তো তোমাদের এই 12 এবং 13 এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। তোমরা একটু চেষ্টা করবে, ইনশাল্লাহ হয়ে যাবে। 12 এবং 13 এই দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। কথা কি বুঝতে পারছো? জি এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক। এখন বলো তো দেখি, তোমরা যদি কেউ এইসব অঙ্ক আমি যে করালাম, অনেক সোজা অঙ্ক, যদি না বুঝতে পারো কোথাও আমাকে বলতে পারো স্যার এই জায়গাটায় বুঝি নাই। সবাই কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে সময়ও নেই, তোমরা লিভ নিতে পারো। হুম।